শুধু মানুষ নয়, কোনো প্রাণীও যেন হিংস্রতার শিকার না হয়, এমন বাংলাদেশের প্রত্যাশা প্রধানমন্ত্রীর। ভিসা নীতির নতুন খসড়া উপস্থাপন। বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তায়ও সহযোগিতা দেবে চীন। তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে শিগগিরই আসবে প্রতিনিধি দল, জানালেন রাষ্ট্রদূত। খসড়া আইনে জাতীয় মানবাধিকার কমিশনের স্বাধীনতা খর্বের শঙ্কা টিআইবির। বিধি প্রণয়ন, চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ। অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু। প্রাথমিকে ৩৮,০০০-এর বেশি শিক্ষক নিয়োগ দেবে সরকার, জানালেন শিক্ষামন্ত্রী। দেখছিলেন সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নির্বিঘ্নে বসবাস করবে, এমন দেশ প্রত্যাশা তার। বলেন, শুধু মানুষ নয়, কোনো প্রাণীও যেন হিংস্রতার শিকার না হয় তা নিশ্চিত করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহ, কৃত্রিম বুদ্ধিমত্তার সীমাহীন ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব নতুন প্রজন্মের সামনে একদিকে জ্ঞানের দ্বার উন্মোচন করেছে, মূল্যবোধ হারিয়ে বিপদগামী হওয়ার পথও খুলেছে। এই জটিল বাস্তবতায় কবি কাজী নজরুল ইসলামের নৈতিক মূল্যবোধ সম্পন্ন সৃষ্টি উদীয়মান প্রজন্মের সামনে আলোকবর্তিকা হয়ে উঠতে পারে। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সারা দেশে একযোগে নজরুল বর্ষ ২০২৬ ও ২৭ বছরব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে মন্ত্রী সভাকক্ষে নজরুল বর্ষ উপলক্ষে স্মারক ডাকটিকিট ও লোগো উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, কাজী নজরুল ইসলাম বাংলাদেশের ভূখণ্ডে জন্মগ্রহণ না করলেও তার হৃদয় জুড়ে ছিল বাংলাদেশ। বাংলাদেশও তাকে হৃদয় দিয়ে ভালোবাসে। বিদ্রোহী কবি, প্রেমের কবি, বিরহের কবি, তারুণ্যের কবি, বাংলাদেশের ঐতিহ্যের কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় সাহিত্য সংস্কৃতির ইতিহাসের এক অবিস্মরণীয় নাম। পরাধীন, পর্যদুস্ত, পরাভূত জাতির ভাগ্যাকাশে তার আবির্ভাব ছিল আলোক বর্তিকার মতন। মাতৃভূমিকে ভালোবাসার ক্ষেত্রেও তিনি আমাদের অন্যতম প্রধান দিশারি। আমাদের জীবন, আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন সংগ্রাম, সাহিত্য সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য তার রচনার মধ্যে মহিমায় সৌন্দর্য নিয়ে বক্সময় হয়ে রয়েছে। কবির সেই স্মৃতি বিজড়িত ত্রিশালকে নজরুল সিটি ঘোষণার সম্ভাব্যতা খতিয়ে দেখার জন্য এরই ভিতরে নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। প্রধানমন্ত্রী বলেন, পরাধীনতা, জুলুম, নির্যাতন, শোষণ, অসাম্য, বৈষম্য, কুসংস্কার তথা যা কিছু অন্যায়, অবিচার ও অসুন্দর, তার বিরুদ্ধে জাতীয় কবির কলম ছিল শানিত অস্ত্র। প্রতিটি ক্ষেত্রেই নজরুল শুদ্ধ প্রকাশ। অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তিনি আমাদের অনুপ্রেরণা। তার প্রাসঙ্গিকতা এবং প্রয়োজন কখনোই ফুরোয় না। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার কাছে মনে হয় আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলেন বাংলাদেশের মন। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যেমন বলেন, গাহি সাম্যের গান, সেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। সেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। অপশক্তি নিজেদের হীন দলীয় স্বার্থে মানুষের মধ্যে বিভেদ, বিরোধ সৃষ্টির অপচেষ্টা চালালেও সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমান কালের মূল্যবোধ। বর্তমান সরকারও এমন এক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নির্বিঘ্নে নিরাপদে বসবাস করবে। শুধু মানুষের এই নিরাপত্তা নয়, আসুন কোনো প্রাণীও মানুষের হিংস্রতার শিকার যেন না হয়, বর্তমান সরকার সেটিও নিশ্চিত করতে চায় এবং আপনাদের সকলের সহযোগিতায় সরকারের পক্ষে সম্ভব সেটিকে নিশ্চিত করা। জাতীয় কবির জীবন ও কর্মের সঙ্গে গণমানুষ, বিশেষ করে বর্তমান প্রজন্মের সম্পর্ক আরও গভীর ও নিবিড় করার প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহ, কৃত্রিম বুদ্ধিমত্তার সীমাহীন ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব আমাদের নতুন প্রজন্মের সামনে একদিকে যেমন জ্ঞানের দ্বার উন্মোচন করে দিয়েছে, অপরদিকে মূল্যবোধ হারিয়ে বিপদগামী হওয়াও পথ উন্মুক্ত করেছে হয়তোবা। এমন একটি জটিল বাস্তবতায় কাজী নজরুল ইসলামের আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুমবাগে উঠবো আমি ডাকি,
এই ধরনের নৈতিক মূল্যবোধ সম্পন্ন ছড়া বা কবিতা আমাদের প্রজন্মের সামনে আশার আলোক পত্রিকা নিয়ে হয়ে উঠতে পারে। কাজী নজরুল ইসলামের সাহিত্য কর্ম ও তার জীবনবোধ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে ভিসা নীতিমালা সংশোধন করে ভিসা পলিসি 2026-এর খসড়া পরিমার্জনের জন্য অর্থমন্ত্রীর সভাপতিত্বে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কমিটিকে সাচিবিক সহায়তা দেবে। মন্ত্রিসভার একাদশ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থানকে সহজ সুশৃঙ্খল করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। একই সাথে বিদেশি বিনিয়োগ, ব্যবসা ও দক্ষ মানব সম্পদ আকৃষ্ট করা, পর্যটন ও আতিথেয়তা খাতকে উৎসাহিত করার বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়। প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর নিশ্চিত করা, জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা, পারস্পরিক নীতির ভিত্তিতে আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থাপনা করা এবং আধুনিক ও সেবামুখী অভিবাসন কাঠামো গড়ে তোলার উদ্দেশ্যে 2006 সালে জারিকৃত ভিসা পলিসি বাস্তবায়নের সিদ্ধান্ত হয় বৈঠকে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতা করবে। শিগগিরই সম্ভাব্যতা যাচাইয়ে একটি টেকনিক্যাল প্রতিনিধি দল আসছে, জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বাংলাদেশ মিয়ানমার চীন করিডোরটি ইকোনমিক করিডোর, চাইলে অন্য দেশও তাতে যোগ দিতে পারবে বলেও রাষ্ট্রদূত জানান। ঢাকায় চীন দূতাবাসের সংবাদ সম্মেলনে এসব কথা জানান ইয়াও ওয়েন। বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরে দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে, পারস্পরিক সহযোগিতার ও বিশ্বাসের নতুন পথ তৈরি করেছে। সামনের দিনে দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও সহযোগিতা আরও বাড়বে। প্রতিরক্ষা ও প্রযুক্তি সহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা অব্যাহত রাখবে বলেও জানান চীনের রাষ্ট্রদূত। জাতীয় মানবাধিকার কমিশনের খসড়া আইনে কমিশন স্বাধীন সংস্থা হিসেবে কাজ করার ক্ষমতা খর্ব হবে শঙ্কা করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। গুমের অভিযোগের তদন্তেও অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশে থাকা কমিশনের ক্ষমতা খর্ব করা হয়েছে বলে মত তাদের। অভিযুক্ত ব্যক্তি সরকারি কর্মচারী বা শৃঙ্খলা বাহিনীর সদস্য হলে তাকে গ্রেপ্তারের ক্ষেত্রে নিয়োগকারী সংস্থার পূর্বানুমতির প্রয়োজন হবে কিনা সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা নেই। এছাড়া বিধি প্রণয়ন, বাজেট, চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে আইনটিতে স্বচ্ছতার অভাব রয়েছে উল্লেখ করে খসড়া পরিবর্তনে 19 দফা সুপারিশ তুলে ধরেছে টিআইবি। বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে এক পরামর্শ সভায় এসব সুপারিশ তুলে ধরা হয়। তবে মানবাধিকারের বিষয়ে ব্যক্তিগতভাবে চরম নির্যাতনের অভিজ্ঞতা থাকা ব্যক্তিরা সংসদে থাকায় কমিশনের আইনের এমন দুর্বল দিকগুলো বিবেচনায় নেবেন বলে আশা টিআইবির। 9টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার সকাল 10টা থেকে পরীক্ষা চলে দুপুর 1টা পর্যন্ত। প্রথম দিনে দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথম পত্র পরীক্ষা হয়। মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম কোরআন মাজিদ এবং কারিগরি বোর্ডে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হয়। 9টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে হলো এই পরীক্ষা। 11টি শিক্ষা বোর্ডের অধীনে 9,439টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট 12,70,583 শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। মোট পরীক্ষার্থীর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিচ্ছে 10,69,714 জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে 92,905 জন আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে 1,07,964 জন। এবার পূর্ণাঙ্গ সিলেবাসই পরীক্ষা হচ্ছে। এবার মোট 2,697টি পরীক্ষা কেন্দ্রের সবগুলোকেই সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র সংখ্যা 6,21,969 এবং ছাত্রী 6,48,614 জন। আদালতে নিয়োগ সংক্রান্ত মামলা নিষ্পত্তি হওয়ায় প্রাইমারিতে প্রধান শিক্ষক নিয়োগ ও পদোন্নতিতে বাধা নেই, জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। শিগগিরই শূন্য পদে 36,000-এর বেশি প্রধান শিক্ষককে পদোন্নতি এবং 38,000-এর বেশি শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি। আদালতে মামলা চলমান থাকায় দীর্ঘদিন ধরে শূন্য ছিল দেশের প্রায় 36,000 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ। তবে বৃহস্পতিবার শিক্ষক নিয়োগে বাধা নেই বলে রায় দিয়েছেন আপিল বিভাগ।
আপিল বিভাগের রায়ের পর এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী জানান, দ্রুততম নিয়োগ প্রক্রিয়া শুরু করতে মন্ত্রণালয় কাজ শুরু করবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, প্রাথমিক থেকেই আনন্দময় এবং নৈতিক শিক্ষাকে সমন্বয় করে নতুন কারিকুলামের ব্যাপারে কাজ করছে সরকার। আগামী শনিবার জুলাই জাতীয় সম্মেলন 2026কে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি শেষ হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হয় SSF এর আয়োজনে অনুষ্ঠানের চূড়ান্ত মহড়া। এর সার্বিক সমন্বয় করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। আয়োজকদের বিভিন্ন দিক, অতিথি অভ্যর্থনা, মঞ্চ ব্যবস্থাপনা, নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যালোচনা করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে সম্মেলনটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সীমান্ত ঘেঁষা মিয়ানমারের রাখাইন রাজ্যে আবারও বিমান হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। প্রায় 7 মাস বিরতির পর এ হামলার বিস্ফোরণের শব্দ কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় শোনা যায়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সীমান্ত এলাকার বাসিন্দারা জানান, নাফ নদীর ওপারে 4টি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। টেকনাফের জাদিমুরা থেকে শাহপরীর দ্বীপ পর্যন্ত বিভিন্ন এলাকায় বাড়িঘর কেঁপে ওঠে। বিকট বিস্ফোরণের শব্দে শিশু ও বয়স্কদের মধ্যে সবচেয়ে বেশি আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাখাইনের বুচিডং ও মংডু এলাকায় বিমান হামলা চালায় মিয়ানমার সেনাবাহিনী। আরাকান আর্মি নিয়ন্ত্রণে থাকা রাখাইনের বিভিন্ন এলাকায় গত কয়েক মাস ধরে মিয়ানমার সেনাবাহিনীর তৎপরতা তুলনামূলক কম ছিল। তবে বুচিডং এলাকায় নতুন করে বিমান হামলা চালানোর ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সীমান্তের ওপারে। এই হামলার পর নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা তৈরি হয়েছে। সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC চেয়ারম্যান মাসুদ খান জানিয়েছেন, দ্রুত সময়েই শেয়ার বাজারে নতুন নতুন কোম্পানি আনতে চায় নিয়ন্ত্রক সংস্থাটি। এজন্য সহজ করা হবে তালিকাভুক্তির প্রক্রিয়া। রাজধানীতে ঢাকা স্টক এক্সচেঞ্জ DSE ব্রোকার্স অ্যাসোসিয়েশন DBA আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। BSEC চেয়ারম্যান জানান, BSEC আর কেবলই বাজার তদারকি করতে চায় না, সকল প্রতিবন্ধকতা দূর করে প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করতে চায়। এ সময় DBA সভাপতি সাইফুল ইসলামও পুঁজিবাজারে নতুন কোম্পানি তালিকাভুক্তির দাবি জানান। বলেন, শেয়ার বাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর যার যা কাজ সেটি করতে দিতে হবে। মার্চেন্ট ব্যাংকগুলো নতুন নতুন কোম্পানি বাজারে আনতে না পারলে প্রয়োজনে লাইসেন্স বাতিলের কথা বলেন তিনি। এ সময় ঢাকা স্টক এক্সচেঞ্জ DSE চেয়ারম্যান মমিনুল ইসলাম বিনিয়োগ বান্ধব নীতি সহায়তা চান BSECর কাছ থেকে। অনুষ্ঠানে DSEর সাবেক সভাপতি ও বাংলা ভিশনের চেয়ারম্যান আব্দুল হক ছাড়াও শেয়ার বাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। আমি নিজে পড়ে বলেছি এটা তো একটা আপনার ফ্রেন্ডলি IPO রুল হতে পারে না। এই রুলে আসলে তো কেউ IPO করতে পারবে না। IPO প্রসেসটাকে আমাকে অনেক সহজ করতে হবে এবং এটাই নেক্সট উইক আমি ডিসকাস করব যে সহজ করার উপায়টা কি। ইট শুড নট বি লাইক দিস দ্যাট একটা আপনার ইস্যু ম্যানেজার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পাঠালো, ওটাকে আমি রিঅডিট করলাম। ওয়াই? সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। শুধু মানুষ নয়, কোনো প্রাণীও যেন হিংস্রতার শিকার না হয়, এমন বাংলাদেশের প্রত্যাশা প্রধানমন্ত্রীর। ভিসা নীতির নতুন খসড়া উপস্থাপন। বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তায়ও সহযোগিতা দেবে চীন। তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে শিগগিরই আসবে প্রতিনিধি দল, জানালেন রাষ্ট্রদূত। খসড়া আইনে জাতীয় মানবাধিকার কমিশনের স্বাধীনতা খর্বের সংখ্যা TIBর। বিধি প্রণয়ন, চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ। অভিন্ন প্রশ্নে HSC পরীক্ষা শুরু। প্রাথমিকে 38,000-এর বেশি শিক্ষক নিয়োগ দেবে সরকার, জানালেন শিক্ষামন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার ধন্যবাদ।